প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 278 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা জোগাড় করে দিয়েছে লাভলি সুলতানা। আর আজকে কার ঘটনা শুনতে চলেছি? গামছা বাবার ঘটনা। অনেকদিন আগে আমরা গামছা বাবার ঘটনা শুনেছিলাম। 243 নম্বরের যে ঘটনাটা এসেছিল, গামছা বাবা আর ভৌতিক শীষ, যদ্দূর মনে পড়ছে সেটাই আমরা গামছা বাবার লাস্ট ঘটনা শুনেছিলাম। আমি গামছা বাবার প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা যারা আগের গামছা বাবার ঘটনা শোনোনি তোমরা গিয়ে শুনে নিতে পারো। এবং প্রত্যেকটা গামছা বাবার ঘটনায় কিন্তু তোমরা প্রচন্ড ভালোবাসা দিয়েছো, প্রত্যেকেই ভালোবেসেছো। তাই আজকে আরেকটা গামছা বাবার রহস্যময় ঘটনা নিয়ে চলে এসেছি। গামছা বাবা কোনো সাধু নাকি কোনো সন্ত সেটা সত্যি আমাদের কিন্তু অজানাই, কিন্তু তিনি একজন নিষ্পাপ আত্মা, এটা আমরা তার ঘটনা শুনলেই বুঝতে পারি। এবং তার অসংখ্য ভক্ত রয়েছে। এবং সুন্দরবনেই তার এক পরিচিত মৎস্যজীবী যার নাম মীর রেহান মোল্লা, তার সাথে তিনি দেখা করতে গিয়েছিলেন সময়কাল 1992। তার এই ভক্ত মীর রেহান তাকে জানিয়েছিল যে তার সাথে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে যাওয়ার সময় নানান রকম ঘটনা ঘটে, সেগুলোর কারণ কি সেটাই জানতে। এবং গামছা বাবা নিজেও রেহান মোল্লার সাথে তারই নৌকায় মাছ ধরতে গিয়ে কয়েকটা অভিজ্ঞতা হয়েছিল তারই জবানিতে সেই সব ঘটনা আজকে শুনবো। মীর রেহান মোল্লার নিজস্ব কিছু অভিজ্ঞতা রয়েছে, যেখানে সে একা সুন্দরবনে মাছ ধরতে গিয়ে, অবশ্যই তার সাথে কয়েকজন সাথী ছিল তার নৌকায়, তারা একসাথে কি অভিজ্ঞতা করেছিল সেটাও শুনবো। যাই হোক, একটা জমজমাট ঘটনা হতে চলেছে, তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 278 নম্বর এপিসোডের ঘটনায়। ঘটনা শুরু করছি গামছা বাবার জবানিতে। সুন্দরবন নির্জনতার বুক চিরে বয়ে চলা অসংখ্য খাল, গাছগাছালির আড়ালে লুকিয়ে থাকা বিপদ আর মানুষের সঙ্গে প্রতিনিয়ত ঘটে যাওয়া অজানা রহস্য। সেখানে মাছ ধরতে যাওয়া মানেই জীবনের ঝুঁকি, কখনো বাঘ, কখনো জলদস্যু, আবার কখনো এমন কিছু যার কোনো ব্যাখ্যা নেই। মীর রেহান মোল্লা এক সাধারণ মৎস্যজীবী। তার জীবনে বেশ কিছু ঘটনা সে নিজের চোখে দেখেছে বা অনুভব করেছে, যা বিশ্বাস করা কঠিন। এবং সে যখন এরকম কিছু ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিল বা এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, সে আমাকে তার কাছে ডেকে পাঠায় এবং আমিও সঙ্গী হয়েছিলাম তারই সঙ্গে। সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়ে তার মাছ ধরার সঙ্গী হয়ে আমিও অনেক কিছু দেখেছিলাম, যেটা সত্যি আমার কল্পনার অতীত। প্রথমেই পৌঁছে মীর রেহান আমাকে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে সুন্দরবনের গভীর মরিচঝাপি, যেটা কিনা আজকে মরিচঝাপি জঙ্গল বলে সকলেই জানে। স্থানীয় লোকেরা বলে সেখানে নাকি ঝাঁকে ঝাঁকে ভূত বাস করে। কত মানুষ যে সেখানে প্রাণ হারিয়েছে তার কোনো হিসেব নেই। মীর ও তার দলবল একবার রাতের আঁধারে মাছ ধরতে গিয়েছিল এবং অদ্ভুত একটা ঘটনার সম্মুখীন হয়। সে যখন নৌকা ঘাটে বেঁধে মাছ ধরার জাল ফেলছিল, তখন জঙ্গলের অন্য প্রান্ত থেকে হঠাৎ জলের ওপর আলোড়নের শব্দ আসে। অথচ তারা দেখেছিল যে তাদের সঙ্গে অন্য কোনো মৎস্যজীবীদের নৌকা সেই রাতে নেই বা ছিল না। মীরের সঙ্গীদের মধ্যে একজন বলে উঠল, মীর ভাই, কে যেন জলে নেমেছে। দূর থেকে জলে নামার আওয়াজ, ছপ ছপ আওয়াজ শুনতে পাচ্ছি। সত্যি সবাই যখন কান পেতে শুনল, সেই জলের ছপ ছপ আওয়াজ সকলেই শুনতে পেল। প্রথমে তারা ভেবেছিল যে হয়তো কোনো বন্যপ্রাণী জল খাচ্ছে, তারই ছলাৎ ছলাৎ আওয়াজ তাদের কানে আসছে। কিন্তু তাদের মনের ভয় কাটল না। তারা আলো জ্বালিয়ে আস্তে আস্তে নৌকা নিয়ে জঙ্গলের সেই জায়গার দিকে যেতে লাগলো যেখান থেকে সেই আওয়াজটা আসছে। এবং তারা যেটা দেখতে পেয়েছিল সেটা এক অদ্ভুত জিনিস। তারা সকলেই দেখতে পায় একটা নারী মূর্তি, বা বলতে পারা যায় একটা অবয়ব, যার কিনা কোনো পা নেই। সে জলের ওপর ভাসছে, আর সে তাদেরকে দেখা মাত্রই জঙ্গলের গভীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তারা ভয় সেখান থেকে দৌড়ে চলে আসে।
আমি যখন সুন্দরবনে গিয়ে পৌঁছাই সেই দিন মীর আমাকে জানায় যে তারা সেই রাতেই নাকি জঙ্গলে পাড়ি দেবে মাছ ধরার জন্যে, এবং সে আমাকে আহ্বান জানায় সেই রাতে তাদের সঙ্গে যেতে। নির্দিষ্ট সময়ে রাতের বেলায় আমি রেহান এবং তার দুই সঙ্গীর সঙ্গ দিই। কিন্তু সেই দিন অদ্ভুত ব্যাপার, জঙ্গলে পৌঁছনো মাত্রই নদীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। নৌকা ডুবে যাওয়ার উপক্রম। আমরা সবাই ছাউনির তলায় বসে আছি। ঠিক এমন সময় আমরা দেখতে পাই যে যেদিক থেকে জোর বাতাস বইছে সেই বাতাসের উল্টো দিক থেকে দূরে একটা নৌকা ভেসে আসছে আমাদের দিকে। মীর আমাকে জানালো যে বাবা, আপনি দেখতে থাকুন, এই নৌকা কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যাবে। হলেও তাই। রাতের অন্ধকারে হঠাৎ করেই সেই নৌকা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। মীর আমাকে ভয় ভয় জিজ্ঞাসা করল, বাবা কিছু বুঝতে পারলেন? কি ব্যাপার? আপনি তো অনেক ভূত প্রেত অশুভ শক্তি আপনার তন্ত্রবিদ্যার মাধ্যমে অনেক কিছুর মোকাবিলা করেছেন, এর কোনো উত্তর আপনার কাছে আছে? কিন্তু ঠিক সেই সময়তেই আমরা দেখতে পাই দূরে জলের ওপরে একটা নীলচে আলো। মীর এবং তার বন্ধুরা একসাথে বলে ওঠে, বাবা আলেয়া। আমি বলেছিলাম হ্যাঁ। সেই আলো কিছুক্ষণ আমাদের দিকে এগিয়ে এলো, তারপর সেই আলো আমাদের থেকে দূরে যেতে আরম্ভ করলো। আমি তৎক্ষণাৎ মীর রেহানকে বললাম ওই আলোটার পিছু নিতে। সময় না নষ্ট করে মীর রেহান নৌকা ছুটিয়ে দিল সেই আলোর পেছনে। তবে কিছুক্ষণ পর সেই আলো যেন অন্ধকারে মিলিয়ে যায়। ততক্ষণে আমরা যেখানে নোঙর করেছিলাম সেখান থেকে অনেকটাই চলে এসেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই আলো অদৃশ্য হয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম নদীর পাড় অনেকটাই কাছে। আমরা সেই ঝড়ের রাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে এলাম। পরের দিন আবার যাওয়া সুন্দরবনের গভীর জঙ্গলে। সেই দিন আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাতের বেলায় মীর রেহান যখন জঙ্গলের এক প্রান্তে নোঙর করল, সে বলল, বাবা আজকে যে জায়গাটায় এসেছি এখান থেকে বেশ কয়েক রাত আগে একজন মানুষের ডাক শুনতে পেয়েছিলাম। সে আমাকে আহ্বান জানাচ্ছিল যে একটু সাহায্য করো। কিন্তু বাবা, এই ডাকে যদি সাড়া দিয়ে আমি এগোই তাহলে আমার মৃত্যু নিশ্চিত। মীর আমাকে এও বলল, বাবা দেখা যাক আজকে কোনো ডাক শোনা যায় কিনা। রাত গভীর হওয়ার সাথে সাথে আমি সেই ডাক শুনতে পেয়েছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই ডাক মীর এবং তার দুই সাথী সেই দিন শুনতে পায়নি। আমি রেহানকে জিজ্ঞাসা করেছিলাম যে জঙ্গলের এই দ্বীপটায় কয়েকদিন আগে কি কারোর মৃত্যু ঘটেছে। মীর রেহান তখন আমাকে জানিয়েছিল যে এক বৃদ্ধ মৎস্যজীবী বেশ কয়েকদিন আগে এই দিককারই কোনো এক জঙ্গলে অদৃশ্য হয়ে যায়, তার মৃতদেহ পাওয়া যায়নি। আমি এই কথা শুনে নৌকার ভেতরেই ধ্যানে বসলাম। মীর এবং তার দুই সঙ্গী মাছ ধরার কাজ করতে লাগলো। যখন আমার ধ্যান ভাঙে তখন ভোরের আলো সদ্য ফুটেছে। আমি বললাম, মীর ভাই বাড়ি ফেরার সময় আমি তোমাকে একটা জায়গা নির্দেশ করব, নৌকাটা সেই দিকে নিয়ে যেও তো। আমি কিন্তু সুন্দরবনের কোনো জায়গায় চিনি না, কিন্তু সারা রাত ধ্যানের মধ্যে সেই জঙ্গল থেকে ভেসে আসা সাহায্যের ডাকের আওয়াজ কোথা থেকে আসছে সেটা জানার চেষ্টা করছিলাম, এবং সেটা আমি জানতেও পারি। মীর রেহানকে আমি যখন সেই জায়গাটা বাতলে দিই, সেই জায়গা থেকে আমরা সকলেই একটা কঙ্কাল উদ্ধার করি, একটা নর কঙ্কাল, যার পরিচয় কেউ জানে না। আমাদের সন্দেহ ছিল যে যেই বৃদ্ধ মৎস্যজীবী বেশ কিছুদিন আগে এই জঙ্গলে এসে গুম হয়ে গেছে, এ তারই মৃতদেহ হবে। এরপর দুদিন মীর ভাই আর মাছ ধরতে যায়নি। পুলিশদের খবর দেয়া হয়েছিল যে আমরা মাছ ধরতে গিয়ে অমুক দ্বীপে একটা নরকঙ্কালের সন্ধান পেয়েছি। তারপর পুলিশেরা হয়তো সেই দ্বীপে গিয়ে সেই নরকঙ্কাল উদ্ধার করেছিল। তবে 3 দিনের মাথায় মীর রেহান আবার আমাকে বলল, বাবা আজকে আবার আমাদের যাওয়া। আমিও তৈরি ছিলাম। পরপর 2 রাতে যেরকম অদ্ভুত ঘটনা আমাদের সাথে ঘটেছে, আমার একটা ধারণা হয়েছিল যে আমি মীরের সঙ্গী হওয়ার পর সেই সব ঘটনা যেন আরো বেশি করে ঘটছে তার সাথে। সুন্দরবনের অজানা রহস্যগুলো যেন আমাকে তাড়া করছে।
সেই দিন রাতে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমাকে যেন নাড়িয়ে দিয়ে গিয়েছিল। সেই দিন রাতে রেহান ও তার সাথীরা নৌকায় মাছ ধরছিল। জাল ফেলার পর প্রচুর মাছ ধরা পড়ে, যা দেখে ওরা তো বেজায় খুশি। কিন্তু রাত বাড়ার সাথে সাথে আমি সেই দ্বীপ থেকে শুনতে পাই বেশ কিছু লোকের কথা বলার আওয়াজ, এবং আজকে শুধু আমি নয়, মীর এবং তার সাথীরাও সেই আওয়াজ শুনতে পেয়েছিল। তবে সেই দ্বীপটা সম্পূর্ণ ফাঁকা, কোনো মানুষের অস্তিত্ব নেই সেখানে। কিছুক্ষণ পর একসঙ্গে গম্ভীর স্বরে এমন একটা আওয়াজ শোনা গেল যেন বহু লোক স্লোগানের মতো কিছু বলছে। শব্দটা ক্রমেই বাড়ছিল। হঠাৎ আমি নৌকার কোণে দেখতে পেলাম একটা অশুভ ছায়ামূর্তি নড়াচড়া করছে। আমি মীর রেহানকে চুপ থাকতে বললাম, কেননা দৃশ্যটা সেও দেখেছিল। ছায়াটি যেন নৌকার মাছগুলো খেয়ে ফেলছে। আমি কিছুটা আতঙ্কিত হয়ে পবিত্র মন্ত্রোচ্চারণ শুরু করে দিই, আর সেই সাথে সাথে ছায়াটি সেখান থেকে মিলিয়ে যায়। তারপর আমরা সকলেই শুনতে পাই জলের ওপর একটা ছলাৎ ছলাৎ আওয়াজ, যেন কেউ এতক্ষণ আমাদের নৌকায় ছিল নৌকা থেকে নেমে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে। রাত গভীর হলো। আমি ধ্যানে বসলাম। মীর রেহান আর তার সঙ্গীরা তখন একটু নিদ্রারত। রাত তখন কটা জানি না, কেননা ঘড়ি পড়ার অভ্যেস আমার কোনো দিনই ছিল না। তবে আমার কি একটা কারণে ধ্যানটা ভেঙে যায়। চোখ খুলে দেখি আমাদের নৌকা থেকে বেশ খানিকটা দূরে একটা নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে, যেটা কিনা ভাসছে জলের ওপরে, কিন্তু তার পা নেই। দূর থেকে ঠিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তার পা থেকে থাকলেও সেই পা জলে ঠেকছে না। আমি তখন সেই নারী মূর্তিকে উদ্দেশ্য করে তাকে প্রণাম জানিয়ে আমার 2 হাত মাথায় ঠেকালাম আর বলে উঠলাম, বোন বিবি, মা, তুমি দেখা দিলে, আমি তো তোমাকেই আরাধনা করছিলাম। হঠাৎ করে এই নৌকার আশেপাশে বড় বড় ঢেউ ওঠা আরম্ভ হলো, অথচ নদী তখন পুরোপুরি শান্ত ছিল। বন বিবির অনুমতি ছাড়া জঙ্গলে প্রবেশ করলে এমনটা হয় শুনেছিলাম, তাই কি আজ আমাদের এই অবস্থা? আমি তখন সেই ছায়ামূর্তির দিকে প্রণাম দিয়ে দেবীকে জানালাম যে, মা, যদি কোনো ভুল হয়ে থাকে সন্তান মনে করে ক্ষমা করে দাও। তোমার অনুমতি ছাড়া তো এই জঙ্গলের একটা পাতাও নড়ে না। তুমি ক্ষমা করে দিও, তুমি ক্ষমা করে দিও। সেই মহিলার অবয়ব আস্তে আস্তে যখন অদৃশ্য হয়ে যাচ্ছে, তখন আমি মীর রেহান আর তার সঙ্গীকে ঠেলে জাগাতে চেষ্টা করলাম, তারা যেন বনবিবির দর্শন পায়। কিন্তু তারা ওঠা মাত্রই সেই অবয়ব অদৃশ্য হয়ে গেছে। মীর রেহান আমাকে জানিয়েছিল যে এরকমই একটি ছায়ামূর্তি সে দেখেছিল আমার এখানে আসার কয়েকদিন আগে। আমি তখন মীরকে জানিয়েছিলাম যে, তোমার ভাগ্য অনেক ভালো গো, তুমি বনবিবির দেখা পেয়েছ। তবে প্রত্যেক দিন রাতে তার অনুমতি নিয়েই কিন্তু জঙ্গলে ঢুকো, না হলে কিন্তু তোমার ঘোর বিপদ। এরপর সকাল হতেই আমরা বাড়িতে ফিরে আসি। এর ঠিক 2 দিন পর মীর রেহান ভাই আমাকে আরেকটি দ্বীপে নিয়ে যান, যেখানে নাকি তিনি মাটির তলা থেকে কান্নার শব্দ শুনতে পেয়েছিল। আমি প্রথমটা বিশ্বাস করিনি, এবং তার সাথী দুজনও আমাকে বলেছিল যে, আরে ওটা মীর ভাইয়ের ভুল ধারণা, আমরা কিন্তু কোনো আওয়াজ শুনিনি, একমাত্র উনিই শুনেছেন। মীর ভাই সেই দিন রাতে আমাকে তার সাথে যখন সঙ্গী করে সেই দ্বীপে নিয়ে গেল, সারা রাত অপেক্ষা করে থাকার পর রাতের শেষ প্রহরে আমি সেই দ্বীপের ভেতর থেকে বহু মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। এবং মীর রেহান ভাইও যে সেই আওয়াজ শুনতে পেয়েছিল সেটা যে সত্যি, সেই ব্যাপারে সেই রাতে নিশ্চিত হয়েছিলাম। অমন গভীর রাতে মাটির নিচ থেকে ফুঁড়ে আসা কান্নার আওয়াজ শুনতে যে কেমন লাগে, যে শুনেছে সেই জানে। মনে হচ্ছিল মাটির নিচে কাদেরকে আটকে রাখা হয়েছে। মীর ভাই আমাকে বলে, বাবা, আপনি কি কিছু বুঝতে পারছেন? ততক্ষণে আমার চোখ বন্ধ হয়ে গেছে। মীরও সেই দেখে আমাকে আর ঘাটালো না। আমি ধ্যানও মগ্ন হলাম। যখন আমার ধ্যান ভাঙল, আমি তখন সেই দ্বীপের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে মীর ভাইকে বললাম, বহু বছর আগে এখানে এক ডাকাত দলের লুটের মাল ভাগাভাগি নিয়ে বিবাদ হয়েছিল, এবং তারা
কয়েকজনকে মেরে বলা যেতে পারে আধমরা অবস্থায় এই দ্বীপে জীবন্ত কবর দিয়েছিল, তাদেরই অতৃপ্ত প্রেতাত্মারা এখানে আজও ঘুরে বেড়ায় এবং তুমি আর আমি তাদেরই কণ্ঠস্বর শুনতে পেয়েছি। তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে সুন্দরবনে তো এত মৎস্যজীবী আছে, তাহলে মীর রেহান ভাইয়ের সাথে এমন ঘটনা প্রতিনিয়ত কেন ঘটে? সে কেন এমন অতৃপ্ত প্রেতাত্মাদের দেখতে পায়? সেটার উত্তর জানতে গেলে চলে যেতে হবে বহু বছর আগে, যখন রেহান ভাই আমার কাছে প্রথমবারের জন্য এসেছিল। রেহান ভাই তারই এক নিকট আত্মীয়র কাছে আমার কথা শুনে আমার আশ্রয় নিয়েছিল। তার রাশি, তার জন্ম তারিখ এবং তার জন্মক্ষণ জানার পর আমি বুঝতে পেরেছিলাম এই মীর রেহান ভাইয়ের মধ্যে এমন এক অদ্ভুত ক্ষমতা আছে যে সে অতৃপ্ত প্রেতাত্মাদের উপস্থিতি টের পাবে। মীর রেহান যখন আমার সাথে প্রথমবার দেখা করতে এসেছিল, সে তখন একটা অদ্ভুত কথা বলেছিল আমাকে, এবং সেই থেকেই তার এই অদ্ভুত ক্ষমতার কথা আমি জানতে পারি এবং তার যে এই ক্ষমতা আছে দৃঢ়ভাবে বিশ্বাস করতে আরম্ভ করি আমি। একবার মীর রেহান ভাই তার ছোট ছেলেকে নিয়ে রাতের বেলায় গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল এবং তার ছোট ছেলে নৌকা থেকে পড়ে গিয়ে জলে ডুবে মারা যায়। অদ্ভুত ব্যাপার, মীর রেহান ভাই এবং তার সঙ্গীরা সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার ছোট ছেলে কোনো এক কারণে জলে পড়ে যায়, কিন্তু মীর রেহান আমাকে বলেছিল যে তার ছোট ছেলেকে সে জলে পড়তে তো দেখেনি, তাই তার বিশ্বাস তাকে হয়তো বাঘে নিয়ে গেছে। কেননা সেই দিন তারা জঙ্গলের এমন একটা প্রান্তে গিয়েছিল কিছুটা মাছের আর কাঁকড়ার লোভে, যেখানে ছিল বাঘের প্রচণ্ড উপদ্রব। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার ছেলের মৃত্যুর বেশ কিছুদিন পর থেকে রেহান দেখতে পায় রাতের বেলায় তার ছোট ছেলে বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। তার বাবাকে সে ডাকে, তার মাকে সে ডাকে, কাতর কণ্ঠে সে তাদেরকে আহ্বান জানায়, কিন্তু তাদের ছোট ছেলেকে তারা দেখতে পায় না। একদিন রাতে মাছ ধরতে গিয়ে মীর রেহান দেখতে পায় নৌকার অন্য প্রান্তে তার ছোট ছেলে বসে রয়েছে, কিন্তু রেহান ভাই যেই মুহূর্তে তার ছেলের কাছে যেতে যাবে, তার সেই ছেলে কর্পূরের মতো হাওয়ার সাথে মিশে যায়। এই ক্ষমতা রেহান মোল্লার অভিশাপ না আশীর্বাদ সেটা বলতে পারবো না। রেহান মোল্লার অভিজ্ঞতা এখানেই শেষ নয়, আরও অনেক ঘটনা রয়েছে যার রহস্য এখনো অজানা। তবে আমি রেহানের সাথে একসাথে হয়ে সুন্দরবনের সেই রহস্যময় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ হয়েছিল, তাই আমি বুঝেছিলাম যে এই সুন্দরবন এক জীবন্ত রহস্যময় স্থান, যেখানে বাস্তব আর অতিপ্রাকৃত একসাথে মিশে গেছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম। লাভলি আমাদেরকে জোগাড় করে দিয়েছে এই ঘটনাটি। অদ্ভুত একটা গামছা বাবার ঘটনা কিন্তু আবারও শুনলাম আমরা। সুন্দরবন নিয়ে প্রচুর ঘটনা আমরা ইউটিউব বা বিভিন্ন রকম ইন্টারনেট সাইটে পেয়ে যাব, কিন্তু এরকম কিছু ঘটনা যে ঘটবে, আর সত্যি কথা বলতে মীর রেহান ভাইয়ের এরকম এক অলৌকিক ক্ষমতা, এরকম ক্ষমতা কিন্তু অনেক লোকেরই আছে। আমি রিসেন্টলি ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম যে এরকম অনেক মৎস্যজীবী আছে যাদেরকে এরকম অতৃপ্ত প্রেতাত্মারা, বা বলা যেতে পারে সুন্দরবনে অপঘাতে মৃত অতৃপ্ত প্রেতাত্মারা দেখা দেয়। তোমরা যদি চাও সেই সব জিনিস অবিলম্বে খুঁজে দেখতে পারো, তোমরা অবশ্যই পেয়ে যাবে। অবশ্যই কমেন্ট করে জানিও যে ঘটনাটা কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং সুন্দরবন নিয়ে ঘটনা কিন্তু আমার সব সময় ভীষণ ভালো লাগে। আর যেটা ভালো লাগে, তোমরা এরকম ঘটনা শোনার পর যে ভালো ভালো কমেন্ট করে জানাও যে তোমাদের ভালো লাগলো কিনা, খারাপ লাগলো কিনা, সব রকম কথা তোমরা জানাও ভিডিওর নিচে কমেন্ট করে। সেরকমই কিছু কমেন্ট এবার পড়ে নেওয়ার পালা। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে দীপ্তি বিশ্বাস, টুম্পা সহদেব, কাকলি পাত্র, অভি স্টুডিও, শিবশঙ্কর বংশী, নন্দিতা পাল লিখেছে খুব ভালো লাগলো আজকের দুটো ঘটনাই, শেষ ঘটনাটা খুবই ভয়ের ছিল, ভালো থাকবেন আপনি। অমিতা ঠাকুর লিখেছে প্রথম ঘটনার সেকেন্ড পার্ট শুনতে চাই, ইউনিক ছিল ঘটনাটি, পরের ঘটনাও ভালো হবে জানি। কমেন্ট করেছে তন্ময় মণ্ডল, সবার পছন্দ 44। এম দাস লিখেছে কুলগাছিতে আমার বাড়ি, কুলগাছির আগে মোষডাঙ্গার ব্রিজ না, কুলগাছির পরে মোষডাঙ্গার ব্রিজ, তারপর বাগনান, ওখানে
এখানেই আমার বাপের বাড়ি, ঘটনাটায় কিছু একটা ভুল আছে। আসলে হয়তো তুমি যেখান থেকে বলছো যে মোষডাঙ্গার ব্রিজ আছে, সেটা হয়তো যে সেদিন রাতে হেঁটে আসছিল সে অন্য প্রান্ত থেকে হেঁটে আসছিল, তাই জন্যে মোষডাঙ্গার ব্রিজ আগে পড়েছিল তার। কমেন্ট করেছে তনুশ্রী ব্যানার্জি, লিখেছে শান্তা আক্তার মুন্নির ঘটনা ভালো হয়, নেক্সট আর অপেক্ষায় রইলাম, লাস্টটা দারুণ। লাভলি সুলতানা লিখেছে দারুণ লাগলো ঘটনাটি দুটো, আর তোমার প্রেজেন্টেশন এক্সেলেন্ট। কমেন্ট করেছে জিনিয়া সিং, সন্দীপ বেরা। মামনি শাহ টুম্পা চৌধুরী লিখেছে দাদা আমি পূর্ব মেদিনীপুর থেকে কমেন্ট করছি, তোমার সুমধুর কণ্ঠে ঘটনাগুলো যেন আরো জীবন্ত হয়ে ওঠে। কমেন্ট করেছে রিঙ্কু চৌধুরী, চন্দনা ভ্লগ। সৌজাত্য ঘোষ, বাবাই দাস লিখেছে প্রতিটা ভিডিও ক্লিপ ভয়ানক ছিল রাজদা। কমেন্ট করেছে একলা পথের প্রতীক রে ভাই, লিখেছে অজানা ঘন জঙ্গলে যাতায়াত যে কোনো যুক্তিতেই বিপজ্জনক, অনিশ্চয়ক, বিব্রতকর। কমেন্ট করেছে লুসিফার গেমিং। লোপামিনী ভ্লগ। নবনীতা দে লিখেছে আজকের দুটো ঘটনাই দারুণ ছিল, ফার্স্ট ঘটনার নেক্সট পার্টের জন্য ওয়েট করে রইলাম, সেকেন্ড ঘটনাটা সত্যি খুব ক্রিপি লাগলো, থ্যাঙ্কস টু প্রেতপক্ষ। কমেন্ট করেছে অর্পিতা বণিক। অমিত দুবে। এস জে ভ্লগ লিখেছে কানে হেডফোন দিয়ে কাজ করতে করতে ঘটনা শুনছি, খুব ভয় লাগলো, যাই হোক না কেন তোমার কণ্ঠে শীতের রাতের বেলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে ভাই। কমেন্ট করেছে পায়েল চক্রবর্তী ঘোষ, সুরজ কুমার, স্বপ্না বাজল, অ্যাঞ্জেল রুম্পা, সব্যসাচী চক্রবর্তী, নো ওয়ান। সুতপা নাগ লিখেছে বেশ কদিন ধরেই শান্তা আক্তারের ঘটনা শুনতে মন চাইছিল, আজ সেই ইচ্ছা পূরণ হয়ে গেল, অসাধারণ লাগলো দুটো ঘটনা, শান্তাকে বলবো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি যেন পাঠায়, অপেক্ষায় রইলাম। হ্যাঁ শান্তা, তুমি ঘটনার সেকেন্ড পার্টটা তাড়াতাড়ি পাঠিয়ে দিও। কমেন্ট করেছে সহজা মল্লিক, ইসমাইল কমেডি, আশিস কোলে, সেলিম মোল্লা, পাপড়ি চক্রবর্তী, সুপ্রিয়া সৌরেন, মনীষা পান্ডা। কমেন্ট করেছে রিয়া সর্দার, উৎপল মণ্ডল, গীতা গোস্বামী, চুমকি ঘোষ আর অন্তিম স্যাড মুভমেন্ট। এই সব কাটা কমেন্টই এসছে রাতের শেষ লোকাল ট্রেন মিস করে স্কন্দ কাটার কবলে পড়ার ঘটনা প্রেতপক্ষের 276 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। নমস্কার বন্ধুরা, প্রেতপক্ষের আরেকটা ভিডিও এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক সপ্তাহের মতো আরো কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে আবার চলে এসেছি। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে পরিবারে চলে এসো। তাহলে আজকে আর দেরি করছি না, চলে যাচ্ছি আজকে আমাদের প্রথম ভিডিও ক্লিপে। এই ভিডিও ক্লিপে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে একজন মা টিভি দেখছেন যখন তাদের ক্যামেরায় বেশ ভয়ঙ্কর কিছু ধরা পড়ে। এই ভিডিওটা ড্যানিয়েল থমসনের কাছ থেকে এসেছে, যিনি তার মায়ের সাথে একটা 3 তলা বাড়িতে থাকেন। তাদের বাড়িতে প্রচুর প্রাচীন জিনিসে ভরা এবং সেই জিনিসগুলো অত্যন্ত অমূল্য এবং অবশ্যই ভয়ঙ্কর। বিদেশের নানা দেশ থেকে কেনা ব্যয়বহুল এইসব শিল্পাকৃতির থেকে শুরু করে ছোট ছোট শোপিস পর্যন্ত এই জিনিস অন্য কোথাও পাওয়া যাবে না, বলা যেতে পারে দুষ্প্রাপ্য। এই বাড়িতে যে আইটেমগুলো রয়েছে সেইগুলোর মধ্যে থেকে একটি চীনে মাটির পুতুল আর একটি পুতুল ঘর, এই দুটোকে ঘিরে অলৌকিক ঘটনা শুরু হয় এবং তারা অত্যন্ত অস্বস্তি বোধ করেন। ড্যানিয়েলের মতে পুতুল ঘরটির মধ্যে এমন কিছু ঘটে যেটা তোমরা ভিডিওতে দেখবে, আর সত্যি এর ব্যাখ্যা তার কাছে নেই। When I walk by, or like I go, the bathroom's back there, and I walk through, and I hear like tapping coming from this room. It's like it's like yeah, it's like the tapping kept happening, and I came over and I was trying to figure out like where it was coming from, but it was coming from this dollhouse, and I don't know where. And it hasn't done it since. Guys. Those are the tapping noises I was talking.
ড্যানিয়েল মনে করে যে এই টোকা দেওয়ার শব্দগুলি পুতুল ঘরের ভেতর থেকে আসছে, যে ঘরে তার বোন থাকতেন। ড্যানিয়েল সেই ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগায়, যাতে কিনা দেখা যেতে পারে যে এই আওয়াজের উৎস আসলে কি। একদিন গভীর রাতে ড্যানিয়েল সেই আওয়াজের উৎস খুঁজে পায়। রহস্যজনকভাবে সেই ট্যাপিংয়ের শব্দ কোথা থেকে আসছে সেটা তো খুঁজে পাওয়া যায়, কিন্তু কিসের কারণে সেই আওয়াজ হচ্ছে বা কে সেই আওয়াজ করছে সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। শুধু সেই ট্যাপ করার শব্দ ড্যানিয়েলকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল না, তার সাথে সাথে এই ঘটনাটাও ঘটে যায়। ড্যানিয়েল তার গ্যারেজের ভেতরে পুতুল ঘরের সেটটা রাখে, কিন্তু সেই আওয়াজ চলতেই থাকে এবং তিনি একটা ভিডিও ক্যামেরা দিয়ে যেটা রেকর্ড করে সেটা দেখে নাও। তাহলে তোমরা এই ভিডিও থেকে কি বুঝলে? টোকা দেওয়ার শব্দ এবং পুতুলের সেই চোখ নড়া দুটোই নিঃসন্দেহে ভয়ঙ্কর। কিছু দর্শক বিশ্বাস করেন যে সেই পুতুলটি আসলে যান্ত্রিক এবং নিশ্চয়ই তার মধ্যে কোনো যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে এরকমটি ঘটেছে, কিন্তু ড্যানিয়েল সেটাকে ভুল প্রমাণ করার জন্য সেই পুতুলটা খুলে দেখায় এবং আমরা দেখতে পাই যে সেই পুতুলটা ভেতর থেকে সম্পূর্ণ ফাঁপা। এটাই প্রমাণ যে ড্যানিয়েলদের বাড়িতে এমন কিছু অশুভ শক্তি আছে যেটা তাদের তাড়না করে বেড়াচ্ছে এবং তার উৎস তারা দুজনেই খুঁজে পাননি। কেমন লাগলো প্রথম ভিডিও ক্লিপটা? সত্যিই একটা ভয়ঙ্কর ভিডিও ক্লিপ কিন্তু আমরা দেখে নিলাম যে ড্যানিয়েলের বাড়িতে যে এরকম অদ্ভুত কিছু ঘটনা যেরকমভাবে ঘটে যাচ্ছে সত্যি ভয়ঙ্কর। ভাবতে পারছো যে তোমাদের বাড়িতে যদি এরকম কিছু ঘটনা ঘটে তাহলে কি হতে পারে? না, আমি একদমই চাই না যে তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটুক। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ভিডিও ক্লিপে। একজন মহিলা গভীর রাতে তার কুকুরের ঘেউ ঘেউ করে ডেকে ওঠার শব্দে জেগে ওঠে। তার কুকুরের আচরণ খুবই অস্বস্তিকর। তিনি তার ফোন বার করে একটা ভিডিও ক্যাপচার করেন এবং যেটা দেখেন সেটা দেখে তিনি সম্পূর্ণ হতবাক হয়ে যান। যদিও সঠিকভাবে বোঝা যাচ্ছে না, তবু মনে হচ্ছে একটা ছায়ামূর্তি সম্পূর্ণভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই মহিলা যখন সেই ছায়ামূর্তিটিকে দেখতে পান, এই রহস্যময় সত্তাটিকে দেখে তিনি ভয়ে কেঁপে ওঠেন এবং তিনি ধীরে ধীরে দূরে সরে যান।
তিনি এটা মনে করেন যে তার কুকুর আসন্ন বিপদ থেকে চিৎকার করে তাকে সতর্ক করেছে। কিন্তু তার পরের দিন রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়, সেটা এবার দেখে নাও। Otra vez el ruido ese. Poco estoy haciendo compañía hoy, pero ya estoy sola. Todavía se escucha un ruido de abajo. Y la verdad que no sé. Ay, la bueno, por olor a algo ahí. Sora. Sora, subí. Ay, no, lo siento. Nera. খুবই ভয়ঙ্কর দৃশ্য একটা দেখে নিলাম। সিঁড়ির নিচ থেকে একজোড়া লম্বা চর্মসার আঙুল বেরিয়ে আসছে। এই রহস্যময় সত্তার গায়ের রং সদ্য কবর দেওয়া মৃতদেহের মতো। দেরি না করে সেই মহিলা সিঁড়ি দিয়ে নেমে গেলেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। সেই অবয়ব অদৃশ্য হয়ে গেছে। যে সেকেন্ড ভিডিও ক্লিপটা দেখে নিলাম সেটাও কিন্তু যথেষ্ট ভয় পাইয়েছে বলে আমার মনে হয়, কেননা আমার কিন্তু ভয় লেগেছে। তোমরা কি ভয় পেয়েছো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি সেই সিঁড়ির তলা থেকে যখন ওই আঙুলগুলো বেরিয়ে আসছিল, মানে জানি না যদি তোমরা বা আমি এরকম জায়গায় থাকতাম কি যে করতাম জানি না। দেরি করে লাভ নেই, চলে যাচ্ছি আমাদের তৃতীয় ভিডিও ক্লিপে। এই পরবর্তী ক্লিপের সঠিক উৎস জানা যায়নি, কিন্তু ভিডিওতে কি ঘটছে সেটা বোঝার জন্যে বিশেষ বুদ্ধি লাগে না। ক্যামেরায় ধরা পড়েছে যেটা খুবই অদ্ভুত। এই ফুটেজে আমরা দেখতে পাচ্ছি একটা কুকুরের খাঁচা। এটাই ধারণা হচ্ছে যে মালিক যখন বাড়ি থেকে দূরে থাকেন তাদের কুকুরকে দেখার জন্য এই ক্যামেরাটি তিনি লাগিয়েছিলেন। কিন্তু তারা একদিন যেটা দেখলেন সেটা সত্যি রহস্যজনক। শুরু থেকেই আমরা কুকুরটিকে এমন কিছুর দিকে তাকাতে দেখি যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। তারপর আশ্চর্যজনকভাবে সেই কুকুরটাকে কেউ যেন ধাক্কা দিয়ে দিল এবং সেই কুকুরটা পেছন দিকে সরে গেল, যেন কেউ তাকে আঘাত করেছে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো সেই দরজাটা তার সাথে সাথেই নিজে থেকে খুলে গেল। তাহলে কেউ কি ঘরের ভেতরে ঢুকেছিল যাকে দেখে সেই কুকুরটি ভয় পাচ্ছিল? আগের ভিডিও ক্লিপের মতো এই ভিডিও ক্লিপও কিন্তু একটা প্রমাণ যে কুকুর কিন্তু সত্যি আত্মার উপস্থিতি অনুভব করে। মানে এই ভিডিও ক্লিপটা দেখে কিন্তু আমি কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছি। আবারও দেখতে পেলাম যে কুকুর কিন্তু আত্মার উপস্থিতি অনুভব করে। এটা কিন্তু আমরা বহু সিনেমায়, বহু ডকুমেন্টারিতে, বহু জায়গায় আমরা দেখেছি এবং পড়েছি। আজকে এই 3টে ভিডিও ক্লিপ দিয়েই এপিসোডটা সাজিয়েছিলাম। আশা করি তোমাদের এপিসোডটা ভালো লেগেছে। পরের সানডে কিন্তু একটা বড় এপিসোড নিয়ে আমি আসতে চলেছি। তাহলে ফিরে আসবো আবার পরের এপিসোড নিয়ে পরের সপ্তাহে রোববার রাত 10টায়। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।